স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, অর্থনীতির অবস্থা নিরূপণে শ্বেতপত্র প্রকাশ হয়েছে, যাতে গত 15 বছরে বিভিন্ন খাতে দুর্নীতি, পাচার এবং লুটপাটের একটি ধারণা এসেছে। অন্যদিকে নানা উপায়ে চেষ্টা চলছে দুর্বল ব্যাংকগুলোর তারল্য সংকট সমাধানের। আর সাধারণ মানুষ তো মূল্যস্ফীতির কষাঘাতে একেবারেই বিপর্যস্ত। দ্রব্যমূল্য পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দর্শক, আজ আমরা এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। আপনি তো শ্বেতপত্র প্রকাশ কমিটির একজন সদস্য, সেই হিসেবে আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাচ্ছি যে আপনাদের যে রিপোর্ট, সেখানে আমরা দেখেছি আসলে বিভিন্ন খাতে ব্যাংক, সবচেয়ে বেশি ব্যাংক থেকে লুটপাটের একটি তথ্য আপনারা দিয়েছেন, অবকাঠামো, জ্বালানি, নানান খাতে। তো আসলে মানে সার্বিকভাবে এই আর্থিক খাতের মানে পর্যবেক্ষণ তো আমরা আপনাদের কাছ থেকে একটি পেলাম, বা মানে সেক্ষেত্রে আপনার কি মনে হয় মানে এই ক্ষত আসলে কতখানি, বা সেটা থেকে উত্তরণের উপায় আগামী দিনে কি হতে পারে আসলে? জি, ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক। আমরা যেহেতু অর্থনীতির বিষয়গুলো নিয়ে আলাপ করছি, আসলে শ্বেতপত্রতে যে বিষয়টি প্রাসঙ্গিকতার সহিত প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কী ধরনের অর্থনীতি পেয়েছে এবং অতীতে আসলে কি হতে পারত, আসলে কি হয়নি, কেন দুর্নীতি হয়েছে, সেই বিষয়গুলো, দুর্নীতি কারা করেছে সেটি আসলে, যেহেতু এটা হচ্ছে অর্থনীতি বিষয়ের শ্বেতপত্র, তো সেটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, প্রসেসটা সেখানে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে শ্বেতপত্র যে কমিটি আছে সেই কমিটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সেটি হস্তান্তর করেছে এবং এটি পাবলিকলি অ্যাভেলেবল সবার কাছে। এটি যদিও এখনও ড্রাফট ফর্মে আছে, বিভিন্ন মহলের কাছ থেকে এটি নিয়ে যে ধরনের ফিডব্যাক আছে সেটি করে এটি পরবর্তীতে চূড়ান্ত করে প্রকাশ করা হবে। তো সেই বিষয়টা আসলে আমরা যেটি দেখছি উত্তরাধিকারী সূত্রে, যেটা আমি বললাম, মানে কেমন অর্থনীতিটা পেল, সেটি হচ্ছে প্রথমত যে সমস্ত তথ্য উপাত্তের কথা আমরা জানি, সেই তথ্য উপাত্তগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। যে আমাদের যে সেটা গ্রোথ প্রসেস হোক, বিভিন্ন জায়গায় যে গ্রোথের কথা বলছি, এই বছর আপনারা দেখেন ইতিমধ্যেই কিন্তু বিশ্ব ব্যাংক থেকে আরম্ভ করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারা কিছু যে প্রাক্কলন করেছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি, সেটি 5% নিচে, 4 থেকে 5% মধ্যে কিন্তু এবারের জিডিপি প্রবৃদ্ধি। তো আসলে যদিও জিডিপি প্রবৃদ্ধিটাই অর্থনীতির মূল ইন্ডিকেটর না, এর বাইরেও আমরা বলি বিয়ন্ড গ্রোথ, অর্থাৎ গ্রোথের বাইরে আমাদের সামাজিক যে বিষয়গুলো আছে, আমাদের পরিবেশগত যে বিষয়গুলো আছে, আমাদের ইনস্টিটিউশনাল যে বিষয়গুলো আছে। তো সবচেয়ে বড় যে প্রাতিষ্ঠানিক যে বিষয়টা আছে, আমরা দেখেছি যে বা শ্বেতপত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে যে প্রতিষ্ঠানগুলোতে যেই ধরনের আমরা বলি হচ্ছে রুলস ওভার গেম, তার যে এনফোর্সমেন্টটা, সেই এনফোর্সমেন্টটা যেভাবে হওয়ার কথা ছিল ঠিক সেভাবে হয়নি। এবং সেখানে দেখেছেন আপনারা যে সবচেয়ে বেশি যে খাতটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে আমাদের আর্থিক খাত। এবং এই বিষয়গুলোকে মাথায় রেখেই আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে একটা টাস্ক ফোর্স করা হয়েছে, শ্বেতপত্রের পাশাপাশি প্ল্যানিং কমিশন থেকে, প্ল্যানিং মিনিস্ট্রি থেকে একটি টাস্ক ফোর্স করা হয়েছে যে স্ট্র্যাটেজিক এবং কিভাবে আমাদের রিসোর্স মোবিলাইজেশন করা যায়, একটা ফরওয়ার্ড লুকিং সেই বিষয়গুলো। এবং প্রতিষ্ঠানগুলো বিষয়কে মাথায় রেখে আপনি অনেকগুলো কমিশন কিন্তু করা হয়েছে। আসলে এই যে অর্থনীতির বাস্তব চিত্রটা কি, বেঞ্চমার্কটা কি, সেটি আসলে এখানে উল্লেখ করা হয়েছে। তো যতটুকু আমরা দেখলাম সেটি হচ্ছে যে খুব একটা ভালো অর্থনীতি আসলে আমাদের যে এখন যে অবস্থা বিরাজ করছে সেই ভালো অবস্থায় আমরা দেখছি না। যদি আমরা একমাত্র রেমিটেন্স ছাড়া আর সব দিকেই দেখা যাচ্ছে যে আমাদের এক ধরনের ভালনারেবিলিটি সেখানের মধ্যে আছে। সেটা আমরা যদি
ব্যাংকিং খাতের কথা, এনপিএল এর কথা বলি, নন পারফর্মিং লোন যেটি আছে সেটিও কিন্তু উদ্বেগজনক অবস্থায় আছে। অ্যাজ এ নেট ইম্পোর্টার কান্ট্রি, আমাদের যে ইম্পোর্টের নেট ইম্পোর্টার কান্ট্রি, যে আমাদের রিজার্ভের যে সিচুয়েশন আছে, নেট রিজার্ভ যেটি আছে, সেটিও আমাদের 3 থেকে 3.5 মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে, সেটিও কিন্তু সন্তোষজনক অবস্থার মধ্যে নেই। আবার অন্যদিকে এক্সপোর্টের যেটা আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে আমাদের কলকারখানায় এক ধরনের অস্থিরতা আছে। আমরা বলছি যে অর্থনীতি তখনই ভালো থাকবে যখন ল অ্যান্ড অর্ডারও কিন্তু একটার কিন্তু পরিপূরক, দুটো যাতে সমান্তরালভাবে চলে। তো অর্থনীতির চ্যালেঞ্জ যেখানে আছে সেখানে কিন্তু আমাদেরকে আবার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটি আছে সেটিও কিন্তু এক ধরনের যে আমরা স্টেবল কথা বলছি সেই জায়গাটা। তো সরকারের কাছে আসলে চ্যালেঞ্জটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা যেমন, আবার অন্যদিকে আপনার এই যে ল অ্যান্ড অর্ডারের একটা ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে মানে কি দেখছেন আসলে, এর উন্নতি হচ্ছে? এখন তো কিছুটা আমার কাছে যেটি মনে হয় হয়তো সময় লাগছে, একটু ধীরে ধীরে কিন্তু সেটি একটু উন্নতির দিকে যাচ্ছে বলে আমি মনে করি। কারণ আরও কয়েকদিন আগেও কিন্তু একটু অত ভালো অবস্থায় ছিল না, একটা ভালনারেবল জায়গায়, যেহেতু ল অ্যান্ড অর্ডার তাদেরকে ঘিরে অনেক ধরনের বিষয় ছিল। তো তাদেরও আসলে যারা এখন নতুন নতুন দায়িত্বে আসছেন তাদেরও এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে একটু সময় লাগছে। তো যেটি বলছিলাম যে অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পার্টিকুলারলি আমাদের যে লাইফলাইন অফ আওয়ার ইকোনমি, এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে সেখানেও আমরা কিছুটা অনেকটা অস্থিরতা আমরা গত মাসে দেখেছি যে কিছুটা প্রবৃদ্ধি এসেছে রপ্তানিতে। উদ্যোক্তারা বলছেন যে এটি জুলাই আগস্টের সময়ের অনেক হোল্ড করা অর্ডার একসাথে এক্সপোর্ট করার কারণে ফিগারটা বেড়েছে। বাট তারা সার্বিকভাবে আপনি যেটা বললেন যে ল অ্যান্ড অর্ডার নিয়েই আসলে কনসার্ন দেখাতে চায়। আমি আরেকটা বিষয় যে আপনি অনেকগুলো ক্রাইসিস, মূল্যস্ফীতি তো আসলে এই মুহূর্তে একটা বড় সমস্যা, এবং আপনি দেখেন প্রায় 14% মতো খাদ্য মূল্যস্ফীতি হয়েছে গত মাসে। তো মূল্যস্ফীতির অঙ্কটা তো আমরা প্রায় 2 বছর ধরেই আসলে 9-এর উপরে, এবং এটা আমরা কোনোভাবেই কমাতে পারছি না। মানে আপনার কি মনে হয়, মানে এটা মানে শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে কি সম্ভব না? আসলে কোন জায়গাটায় আমরা কাজ করতে পারছি না সঠিকভাবে এটা নিয়ন্ত্রণের জন্য? আসলে যেহেতু মূল্যস্ফীতিটা অনেক দিন থেকেই কিন্তু আমাদের মধ্যে মানে বিরাজমান, তো সেটিকে অ্যাড্রেস করার নানামুখী উদ্যোগ আমরা দেখেছি। মনিটারি পলিসি, যেটা ইন্টারেস্ট রেট বাড়িয়ে এক ধরনের কন্ট্রাকশনারি মনিটারি পলিসির মাধ্যমে চেষ্টা করা হচ্ছিল যে কিভাবে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা যায়। সেটির পাশাপাশি ফিসক্যাল পলিসি যেটি আছে, কিছু পণ্যের উপর আপনারা দেখেছেন শুল্ক হার যেটি আছে সেটাকে রেশনালাইজ করা হয়েছে। এবং তারপরেও আমরা দেখছি যে বাজারে কিন্তু তার রিফ্লেকশনটা আমরা আসলে দেখছি না। অন্যদিকে বাজার ব্যবস্থাপনা, আমরা সবসময় বলে থাকি মূল্যস্ফীতিকে অ্যাড্রেস করতে হলে 3টি বিষয় প্যারালালি কাজ করতে হবে। একটি হচ্ছে মনিটারি পলিসি, আরেকটা হচ্ছে আমাদের ফিসক্যাল পলিসি যেটা ট্যারিফ রেশনালাইজেশন, প্লাস হচ্ছে আমাদের যে বাজার ব্যবস্থাপনা। এই 3টির যদি সমন্বয় না হয় তাহলে মূল্যস্ফীতির কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাটা পৌঁছানোটা কঠিন। আর সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যেহেতু বন্যায়ও আমাদের কিছু ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এক ধরনের, তো তারও একটা কিন্তু ইম্প্যাক্ট কিন্তু এই মূল্যস্ফীতির মধ্যে আছে। এর বাইরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে যে সমস্ত ইম্পোর্টেড আইটেম, সেই ইম্পোর্টেড আইটেমও আপনারা দেখেছেন যেহেতু আমাদের ডিভ্যালুয়েশন হয়েছে, সুতরাং টাকার মান কমে যাওয়ার ফলে ইম্পোর্টেড আইটেমগুলোও কিন্তু বাজারে তার ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা যেটা আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে সেটি হচ্ছে যে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসির বাইরে বাজার ব্যবস্থাপনা যেটা, সেটার মধ্যে যে সাপ্লাই চেইনটা আছে সেই সাপ্লাই চেইনটা আসলে ভালোভাবে কাজ করছে না, অর্থাৎ এক ধরনের ডিসরাপশন আছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্টে আমরা দেখতে পাই একদম যেটি হচ্ছে উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছা পর্যন্ত দেখা যাচ্ছে যে যেই দাম যেটি হওয়ার কথা কয়েক গুণ, দেখা যাচ্ছে যে 2.5 থেকে 3 গুণ দাম এন্ড কনজিউমার হিসাবে তাকে দিতে হচ্ছে। তার মানে যত বেশি ইন্টারমিডিয়ারি গ্রুপ, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের কাছে হাত বদল হবে
তা আমরা দেখছি যে আমরা ডিমের বাজারে দেখি, আমরা আলুর বাজারে দেখি, পেঁয়াজের বাজারেই দেখি অনেক বেশি পরিমাণে কিন্তু হাত বদল হচ্ছে। যেমন আমরা যেটি রিপোর্টে দেখলাম যে আলুর কেজি যে আড়ত থেকে মানে গুদাম থেকে যেটাকে আমরা বলছি সেখান থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, সেখান আমাদের ভোক্তারা কিন্তু 80 টাকায় কিনছে। তার মানে এই ডাবল কিন্তু হওয়ার কথা না। নিশ্চয়ই এই যে সাপ্লাই চেইনটা আছে এখানে হয়তো অনেকবার হাত বদল হচ্ছে। এই সাইকেলটা যদি আমরা ব্রেক করতে পারি তাহলে কিন্তু সেটা ব্রেক করার উপায় কি? সেই ব্রেক করার উপায়টা হচ্ছে বাজারটাকে ভালো করে মনিটর করা। অর্থাৎ খুব বেশি পণ্য না, আমাদের যে সমস্ত এসেনশিয়াল প্রোডাক্টগুলো আছে, পার্টিকুলারলি ফুড আইটেমগুলো আছে, সেগুলো যদি আমরা অন্তত উৎপাদনকারী থেকে অথবা যেখানে একসময় গিয়ে সেগুলোকে মনে করেন আমাদের যে গুদামে বা আড়তে যেখানে থাকে বা কোল্ড স্টোরেজে থাকে, তো কোল্ড স্টোরেজের পরে যখন আবার সেটি খুচরা পর্যায়ে আসে, এই জায়গাগুলো আসলে একটু যদি আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন প্লাস হচ্ছে আমাদের ল এনফোর্সিং এজেন্সি এবং যারা এই ব্যবসায়ী গোষ্ঠী আছে তাদেরও একটা আসলে সমন্বিত উদ্যোগ আসলে এখানে দরকার, যাতে কেউ কোনো ধরনের অতি মুনাফা লাভ না করতে পারে, প্লাস হচ্ছে এক ধরনের কৃত্রিম সংকট যাতে সৃষ্টি করতে না পারে। তো সেই জায়গাটা আমরা যদিও দেখছি হয়তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন অভিযান চালাচ্ছে, হয়তো এটি আসলে সারা দেশব্যাপী তো আসলে করা সম্ভব না, তারপরে যতটুকু করছে সেখান থেকে যে চিত্রটা উঠে আসছে সেটি কিন্তু খুবই আমরা ভয়ঙ্কর চিত্র আমরা মাঝে মাঝে দেখি, যে যেই দামে বিক্রি হওয়ার কথা তার চেয়ে কয়েক গুণ দামে সেখানে বিক্রি হচ্ছে। তো এই বাজার ব্যবস্থাপনাটা আমি মনে করি এখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কমার্স, তারপরে হচ্ছে আমাদের যেই মন্ত্রণালয়গুলো অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে একটা সমন্বিত ল এনফোর্সিং, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সবার মধ্যে একটা সমন্বিত উদ্যোগ কিন্তু এখানে লাগবে। আরেকটা যেটা আমরা আসলে দেখতে পাই, যেমন গতকালকে আমি একটা রিপোর্ট দেখছিলাম যে পরিমাণ আলু আমাদের উৎপাদন হয় এবং অথবা যে পরিমাণ পেঁয়াজ আমাদের উৎপাদন হয় আর যে পরিমাণ চাহিদা এস্টিমেট করা হয়, দেখা যাচ্ছে যে খুব বেশি পরিমাণে আসলে ডিফার করে না। যদিও সেখানে বলা হয়েছে যে 25% আমাদের সংরক্ষণ রাখতে হয় বীজের জন্য, আবার কিছু ধরেন যখন হারভেস্টিং পিরিয়ডে কিছু হয়তো পচে যায়, সেটাকে অ্যাডজাস্ট করেও খুব বেশি ঘাটতি কাগজে কলমে হওয়ার কথা না। কিন্তু বাস্তবে দেখছি আমরা যে 9 লাখ টনের মতো আমাদের পেঁয়াজ কিন্তু বাহির থেকে আনতে হয়, প্রায় 1.5-2 লাখ টনের মতো আমাদের আলু বাহির থেকে আনতে হয়। তার মানে হচ্ছে আমরা যেই তথ্য উপাত্তের ভিত্তিতে ডিমান্ডটা এস্টিমেট করছি সেটি আমাদের আসলে রিভিজিট করার সময় এসছে। যে আমরা অনেক দিন থেকেই বলছি আসলে যে পরিমাণ পপুলেশনের কথা বলছে কিছু করার মানে আমাদের তো আসলে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স পপুলেশনের যে সংখ্যা দিচ্ছে তার উপর ভিত্তি করেই কিন্তু ডিমান্ডটা এস্টিমেট হচ্ছে, কিন্তু বিভিন্ন সময় এই সংখ্যাটাও নিয়েও অনেক ধরনের প্রশ্ন থাকে যে তাহলে কাগজে কলমে আমাদের তো সেটি কেন আমাদের এত ব্যবধান থাকবে, যেখানে ডিমান্ড এস্টিমেশনের হয়তো সমস্যা আছে, অথবা যে পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে বলে আমরা যে তথ্য সরকারিভাবে ঘোষণা করা হয় সেই তথ্যের মধ্যে ঘাটতি, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু আমরা দেখছি যে সামঞ্জস্য কিন্তু সেখানে পাচ্ছি না। তো সেটি আমি মনে করি যে খুব ভালোভাবে গবেষণা করে আসলেই আমাদের ডিমান্ড কতটুকু আছে, আসলেই আমাদের প্রোডাকশান কতটুকু হচ্ছে, কতটুকু আমাদের ডেফিসিট হচ্ছে, এবং সেটা যাতে আগে থেকে যদি আমরা জানতে পারি এবং সেটা বছরব্যাপী যদি একটা প্ল্যান একটা রোড ম্যাপ করা হয় কোন সময় আমাদের ঘাটতি হতে পারে এবং কোথা থেকে আমরা উৎসগুলো যাতে একটা নির্দিষ্ট দেশের উপর আসলে আপনারা দীর্ঘদিন ধরেই বলছেন, আপনার কেন মানে কি মনে হয় এই উদ্যোগগুলো কেন নেওয়া হয় না? আসলে এগুলো যখন কোনো ক্রাইসিস হয় তখন সেটা নিয়ে আলোচনা হয়, যখন আবার ক্রাইসিসটা বা খুব বেশি পরিমাণে লেখালেখি যখন আবার না হয় তখন আবার অর্থাৎ সেটা নিয়ে আর দেখা যাচ্ছে যে সেরকম উদ্যোগ দেখা যায় না। অর্থাৎ আপনি যদি ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট করেন, আপনি যদি সিস্টেমের মধ্যে সব নিয়ে আসেন, তাহলে কিন্তু আর এগুলো এখন অ্যাডহক ভিত্তিতে যখন কোনো একটা ক্রাইসিস হচ্ছে তখনই দেখা যাচ্ছে উদ্যোগ নিচ্ছে। আমাদেরকে এই সারা বছরব্যাপী কিছু প্রোডাক্ট আইডেন্টিফাই করে এসেনশিয়াল আইটেম তার যে উৎপাদন, তার যে আমরা যদি ইম্পোর্ট করে আনতে হয় তার ডিমান্ড এস্টিমেট করা এবং সঠিকভাবে যাতে বস্তুনিষ্ঠ যাতে আমাদের কাছে যে তথ্য থাকে তার ভিত্তিতে যদি আমরা রোড ম্যাপটা করতে পারি সারা
বছরব্যাপী কিছু পণ্যের উপর, তাহলে কিন্তু আমাদের এই যে ক্রাইসিসটা সেটা হয় না। যেমন রোজার মাসে এই যে সামনে রমজান আসছে, আপনি জানেন যে কিছু কিছু পণ্য আমাদের বিদেশ থেকে আনতে হবে, সেটি যাতে আগে থেকে এবং কোনো একটা নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীলতা আসলে কমাতে হবে। আমরা আগে থেকে যদি এক্সারসাইজ করি কোথা থেকে আনলে আমাদের ইকোনমি হবে, কোথা থেকে আনলে আমরা বিকল্প বাজার, এগুলো আসলে কোনোটা যাতে তড়িঘড়ি করে, যাতে প্রবলেম যখন আসে তখন না করে আমরা যদি একটু সময় নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে রাইট পার্সনদের সাথে কনসাল্ট করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করে যদি, তাহলে আমার মনে হয় এই ক্রাইসিস থেকে আমরা কিছুটা হলেও উত্তরণ ঘটাতে পারবো। আপনি যে বলছিলেন বাজার ব্যবস্থাপনার বিভিন্ন সমন্বিত উদ্যোগের কথা, মানে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকদিন ধরে দায়িত্ব পালন করছে, আমরা দেখছি একটি ছাত্র জনতার একটি বিপ্লবের পরে তারা এসেছেন, দায়িত্ব নিয়েছেন, এবং এই যেই উদ্যোগগুলোর কথা আপনারা বলছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই উদ্যোগগুলোর কতটুকু দেখছেন আসলে, বা আপনার কি মনে হচ্ছে এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না কেন, বা সেই উদ্যোগগুলো কি নেওয়া হচ্ছে না, নাকি উদ্যোগগুলো নেওয়া হলেও সেগুলো কাজে আসছে না, কি মনে হয় আসলে? আসলে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে তথ্যটা আমরা পাচ্ছি, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে ইনফ্লেশনের যে তথ্য দিচ্ছে সেটি অনেকটাই বাস্তবসম্মত, যেটি এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, কোনো প্রেশার নাই। আমরা ধারণা করছি যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কোনো ধরনের প্রেশার ছাড়াই কিন্তু তারা যে তথ্যটা দিচ্ছে, সেটা 14% হোক বা 13% হোক, খাদ্য মূল্যস্ফীতি সঠিক তথ্যটা পাচ্ছে, এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি হচ্ছে আমরা দেখলাম যে নানামুখী উদ্যোগের কথা আমরা বলছি, সেটা সেন্ট্রাল ব্যাংক যেভাবে মনিটারি পলিসির নিচ্ছে, প্লাস হচ্ছে ট্যারিফ রেশনালাইজেশন করে যে ফিসক্যাল পলিসিগুলো কিছু কিছু পণ্যের উপর, কিন্তু এটার ঘাটতিটা যেখানে আমার মনে হচ্ছে যে এনফোর্সমেন্টের জায়গাটা, অর্থাৎ পলিসিটা নেওয়া হচ্ছে কিন্তু সেটা এনফোর্সমেন্ট এবং মনিটর করা, অর্থাৎ আমি যখন ট্যারিফ যদি কমানো হয় কোনো একটা ইম্পোর্টেড আইটেমের উপর, অন্য সামান্য কমানোর ফলেও কিন্তু প্রচুর রাজস্ব কিন্তু সরকার সেখান থেকে কিন্তু লস করে। অর্থাৎ এই যে কেন করে, জনগণের স্বার্থে, কিন্তু জনগণ যদি সেই যে ট্যারিফ কমানোর ফলে কিন্তু জনগণ যদি তার বাজারে রিফ্লেকশন না হয়, তাহলে দুই দিকে লস হয়। একটা হচ্ছে যার জনগণও সেই বেনিফিটটা হলো না, আবার সরকারও কিন্তু রাজস্ব তার কিন্তু কম পাচ্ছে। তাহলে এই জায়গাটা আমি মনে করি যে মনিটর করাটা খুবই জরুরি, সেটা সরকারের ভালোভাবে করতে হবে। আর 3 নম্বর হচ্ছে বাজার ব্যবস্থাপনার, আমরা দেখছি স্থানীয় পর্যায়ে একটা কমিটিও করে দেয়া হয়েছে যে কারা কারা স্থানীয়ভাবে বাজারকে, কিন্তু সেটি হচ্ছে কিনা, কাজ করছে কিনা, আমার মনে হয় সেই জায়গাটা আরও বেশি পরিমাণে তদারকিটা করা দরকার, এবং যারা স্টেক হোল্ডার্স আছে তাদেরকে যাতে নিয়ে, এবং যেটা আমি বললাম এই 3টা বিষয়ের যে সমন্বিত বিভিন্ন মন্ত্রণালয়ের যে সমন্বিত উদ্যোগ, প্লাস হচ্ছে স্থানীয় প্রশাসন বা অন্য ব্যবসায়িক গোষ্ঠী আছে তাদেরকেও আসলে সম্পৃক্ত করা। আর আমরা এখন দেখছি যে যেহেতু একটা সিজন আসছে, তারপরে হচ্ছে নতুন শাকসবজি বাজারে আসছে, তো আশা করছি যে ধীরে ধীরে, এবং কিছু যেহেতু পলিসি নেওয়াও হয়েছে, ধীরে ধীরে আমাদের যিনি ফাইন্যান্স অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে একটু সময় লাগবে, এবং আমরা আশা করছি যে সেটি একটা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছবে বলে আশা করছি। আমরাও আশা করি দাম কমে আসবে। অনেক পণ্যের এক এক পণ্যের আমরা দেখি যে উল্লম্ফন। একটু মানে শ্বেতপত্র প্রসঙ্গে আসতে যাই, লুটপাটের একটি তথ্য এসেছে, মানে সেখানে বলা হচ্ছে যে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে আর্থিক খাতে বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পে, তার বেশিরভাগ অর্থই বিদেশে পাচার হয়ে গেছে। তো মানে সেই পাচার হওয়া অর্থ আসলে ফেরত আনার ব্যাপারে কোনো উদ্যোগ এই সরকারের এখন পর্যন্ত আসলে দেখছেন কিনা, বা কি করণীয় তাদের, আসলে কিভাবে তারা এটা করতে পারে, বা কতটা সম্ভব ফিরিয়ে আনা? আসলে যেই শ্বেতপত্রটা প্রকাশিত হয়েছে সেখানে ইন্ডিকেশনগুলো দেয়া আছে, কিন্তু আসলে এবং কিছু যে কি করতে পারে তারও কিছু ইঙ্গিত কিন্তু সেখানে দেয়া আছে, কি ঘটেছে, কেন ঘটেছে এবং কি করতে পারে সেটিও কিন্তু বলা আছে। একটি জিনিস সত্যি, যখন আপনার টাকা যখন বিদেশে চলে যায়
সেখান থেকে আনাটা কিন্তু সহজ কথা না। সেখানে অনেক ধরনের আইনি প্রক্রিয়া আছে, প্রত্যেক দেশের অভ্যন্তরীণ যে নীতি আছে, দুই দেশের সাথে একটা সমঝোতার বিষয় আছে, নেগোসিয়েশনের বিষয় আছে। তো সেই বিষয়গুলো আসলে আমার মনে হয় মাত্র তো রিপোর্টটা প্রকাশিত হয়েছে, তো সেগুলো আমলে নিয়ে নিশ্চয়ই যে উদ্দেশ্যে এই ধরনের কমিটি করার কথা, যে উদ্দেশ্যে টাস্কফোর্স করার কথা, যে উদ্দেশ্যে কমিশনগুলো করার কথা, তার নিশ্চয়ই একটি সরকারের অন্তর্নিহিত উদ্দেশ্য আছে। তো সেগুলোকে কত তাড়াতাড়ি সেগুলোকে আমলে নিয়ে এবং বাস্তবায়ন করা সম্ভব তার উপরে নির্ভর করছে যে তার আউটকামটা আমরা কীরকম পাওয়া যাবে। কারণ কমিটি শুধুমাত্র তথ্য বা অ্যানালিসিসটা দিতে পারছে, কিন্তু সেটি বাস্তবায়নের দায়িত্বটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমাদের কাছে যতটুকু মনে হয়েছে সরকার খুবই ইতিবাচকভাবে বিষয়গুলোকে নিয়েছে এবং ডেফিনেটলি তারা নানামুখী উদ্যোগ গ্রহণ করবে যাতে আমাদের যে অর্থনীতির যে ক্ষত সেটাকে আসলে কিভাবে পুনরুদ্ধার করে ম্যাক্রো ইকোনমিক যে স্ট্যাবিলিটিটা, আমাদের যে চ্যালেঞ্জটা, মেইন চ্যালেঞ্জ ল এনফোর্সিং স্ট্যাবিলিটির পাশাপাশি, তো সেই দুটোর একটা সমন্বিত উদ্যোগ এবং তার যে আউটকাম, সেই আউটকামটা আমরা আশা করছি আমরা দেখতে পারবো। তবে যে কোনো রিফর্ম করতে গেলে সময় লাগে, সেই সময়টা আসলে দিতে হবে। রাতারাতি কোনো কিছু পরিবর্তন করাটা অনেক হয়তো সম্ভব না, কিন্তু এই যে সময়টা লাগে সেই সময়টা এখন দেখার বিষয় আসলে কি উদ্যোগগুলো গ্রহণ করা হয় এবং সেটা কতটুকু বাস্তবায়ন। আমাদের একটা জিনিস মনে রাখবেন, আমাদের অনেক কিছু কিন্তু নিয়ম নীতি আছে, কিন্তু সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে এনফোর্সমেন্টের ঘাটতি। ওই এনফোর্সমেন্টটা আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন এবং এনফোর্সমেন্টের পিছনে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো রাইট পিপল আপনি চুজ করা, সে রাইট পিপল সঠিক উদ্যোগগুলো নেওয়া, সেটি যদি নিতে পারে তাহলেই আমরা আশা করছি কিছু না কিছু বেনিফিট তো আমাদের এখান থেকে আসবে। আপনি আর্থিক খাতের ক্ষতর কথা বলছিলেন, সেক্ষেত্রে আবার সংস্কারের আলোচনাটাও চলছে যাতে পরবর্তীতে ভবিষ্যতে আগামী দিনে এই ক্ষতগুলো আর না হয় আসলে অর্থনীতিতে। তো মানে সেক্ষেত্রে এই সংস্কার প্রক্রিয়ার আসলে গতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এখন পর্যন্ত এই সরকারের? যেহেতু 4 মাসের মতো সময় আসলে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে, এর মধ্যে কিন্তু অনেকগুলো উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। আর্থিক খাতকে খুব প্রাধান্য দিয়ে আমরা দেখেছি কিছু কিছু প্রতিষ্ঠানকে, সেখানে যে পরিচালনা পর্ষদ আছে সেই পর্ষদটাকে আবার নতুন করে গঠন করা হয়েছে। তো সেখানেও আমরা দেখলাম যে কিছু ক্রাইসিস ছিল, ডিপোজিট ক্রাইসিস ছিল, তারপরে লিকুইডিটি ক্রাইসিস ছিল। তো সেগুলো আস্তে আস্তে আমার মনে হয় সরকারও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে কিছু সাপোর্ট দিয়েছে। তো এখন এইটি যদি চলমান থাকে, আশা করছি যেগুলো ক্রাইসিস ব্যাংকগুলো আছে তারা, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এখন ইদানিং যেটি বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, যে আসলে কোনো ডিপোজিটর কোনো ক্ষতিগ্রস্ত হবে না। কোনো আপনি যেই ব্যাংকেই টাকা রেখে থাকেন না কেন, আপনার টাকা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকারের পক্ষ থেকে রিসেন্টলি যে মেসেজগুলো দেওয়া হয়েছে, এই মেসেজটা যদি শুরু থেকে দেওয়া হতো তাহলে হয়তো আরও ভালো হতো, বাট একটু দেরিতে হলেও এখন যেই মেসেজটা দেওয়া হচ্ছে জনগণের উদ্দেশ্যে, ডিপোজিটরদের উদ্দেশ্যে, যে আপনি কোন প্রতিষ্ঠানে রাখলেন তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেখানেই রাখেন না কেন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই, এবং আপনার এই টাকার নিরাপত্তা বা সেটি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে গভর্নর মহোদয় বা আমি নিজেও শুনেছি যে বলতে, যে না, তার যে সুরক্ষা সেই সুরক্ষা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক দিবে। তো এই যে একটা আস্থার জায়গাটা, আশা করছি যে ক্রাইসিস যে সমস্ত ব্যাংকগুলোতে আছে সেটি আশা করছি যে লিকুইডিটি বা অন্যান্য প্রবলেমগুলোর সমাধান হবে। এনপিএল নিয়ে যে নন পারফর্মিং লোনটা আছে সেটির তথ্যও কিন্তু এখন সঠিক, এনপিএল কত, সেখানে আপনি দেখবেন যতটুকু না আমাদের বেরোচ্ছে, অঙ্কটাও বাড়ছে, কিন্তু এখানে কিছু বিষয় আছে আমি জানি না, সেখানে হয়তো আমাদের একটা ট্রাইব্যুনাল যদি করা যেতে পারে, কারণ আমাদের যে অর্থঋণ আদালত আছে তার মাধ্যমে যদি ট্রেডিশনাল ওয়েতে আপনি এই টাকাগুলো উদ্ধার করার চেষ্টা করেন, এটা কিন্তু অনেক লম্বা সময় কিন্তু লাগবে। তো বলা হচ্ছে যে একটা ট্রাইব্যুনাল করে এটাকে আলাদাভাবে চিন্তা করা যায় কিনা।
পাশাপাশি আপনি জানেন যে আমরা যে এনপিএল সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মানে আপনার কাগজে কলমে, কিন্তু এর বাইরেও হয়তো 2 লক্ষ কোটি টাকার কথা বলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু আসলে আদালতের স্থগিত আছে বা বিভিন্ন কারণে এটি হয়তো কেউ বলে 3.5 লক্ষ কোটি, কেউ বলে 4 লক্ষ কোটি। এটারও কিন্তু একটা সঠিক সংখ্যা, যেহেতু ব্যাংকিং খাত নিয়ে একটা টাস্কফোর্স করা হয়েছে, সেখান থেকে আমরা সঠিক তথ্যটা বেরিয়ে আসবে। আচ্ছা, সেক্ষেত্রে এই প্রসঙ্গে যেহেতু আপনি বললেন, মানে অনেক দুর্বল ব্যাংকের যারা ব্যবসায়িক লেনদেন করতেন, এমন অনেক ব্যবসায়ী এখন বিপাকে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বললেন, সেক্ষেত্রে মানে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা আমরা দেখছি, বিদেশি বিনিয়োগও সেভাবে আসছে না। তো আগামী দিনে এসবেরও তো একটা প্রভাব আসলে ব্যবসা বাণিজ্যে পড়বে। সেক্ষেত্রে এই খেলাপি ঋণ আগামী দিন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে কিনা? এখন তো যেহেতু একটা জিনিস বার্তা কিন্তু সবাইকে দেয়া হয়েছে যে যেই খেলাপি ঋণ খেলাপি হোক না কেন, তাকে মানে তা পার পাওয়াটা তার জন্য একটু কঠিন হবে, এইরকম একটা বার্তা কিন্তু, যে খেলাপি ঋণ খেলাপি হয়ে তার সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগটা কম। অর্থাৎ তারা এক ধরনের বার্তা পাচ্ছে, ভবিষ্যতে যে ঘটনাগুলো অতীতে ঘটেছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যারা করবেন তারা কিন্তু অনেকবার ভেবেচিন্তে করবেন যে এখান থেকে কিন্তু আসলে পার পাওয়াটা অনেক কঠিন হবে। সেইটাই আমি মনে করি এটি একটি ইতিবাচক উদ্যোগ। যে কথাটি আপনি বলেছেন, যারা বিনিয়োগকারী, সেটা দেশের অভ্যন্তরীণ হোক অথবা বিদেশি বিনিয়োগকারী হোক, তারা কিন্তু একটা আস্থার জায়গা খোঁজে। তারা কিন্তু তাদের যে একটা কনফিডেন্সের জায়গাটা, সেই জায়গাটা আসতে কিন্তু সময় লাগছে। অনেকেই এক ধরনের কনফিউশন আছে যে সে ডোমেস্টিক্যালি হোক অথবা বিদেশি বিনিয়োগকারী হোক, সে আসলে বিনিয়োগ করবে কিনা। এখন সেই আস্থার জায়গাটা নিয়ে আসা, আমরা যদি প্রাতিষ্ঠানিক উন্নয়ন ঘটাতে পারি এবং কর্ম পরিবেশ যেটি আছে, ব্যবসায়ের যে পরিবেশ আছে, সেই পরিবেশটা কিন্তু সরকারকে আসলে এই নিশ্চিত করতে হবে যে না, আপনি যদি বিনিয়োগ করেন সেটা দেশের অভ্যন্তরে করেন, অথবা অভ্যন্তরে বিনিয়োগকারী অথবা বিদেশি বিনিয়োগকারী। তো তাদেরকে যদি আমরা একটা আস্থার জায়গায় নিয়ে আসতে পারি, সরকার থেকে সেই ধরনের বিভিন্ন উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তাহলে বিনিয়োগকারী যদি বিনিয়োগ না করে, তাহলে কিন্তু অর্থনীতিতে স্থবিরতা আসবে এবং এটির সাথে কিন্তু কর্মসংস্থানের একটা বিষয় আছে। আমরা যে তরুণ যে আমাদের জনগোষ্ঠী আছে, যাদের এই আন্দোলনের ফলে, ছাত্র এবং জনতার আন্দোলনের ফলে আজকে আমরা যে নতুন যে বাংলাদেশের কথা আমরা বলছি, তাদেরকে কিন্তু যদি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হয়, তাদেরকে দক্ষ করে তুলতে হবে। তাদের স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা, ইভেন আমরা যদি চাকরি নাও দিতে পারি, তাদেরকে কিভাবে আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি এবং আমরা যাতে প্রোডাক্টিভ গ্র্যাজুয়েট তৈরি করতে পারি, সেখানে কিন্তু কোয়ালিটি এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন, সেটার প্রতি কিন্তু আসলে আমাদের জোর দিতে হবে, যাতে আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি, আমাদের ওয়ার্কিং যে পপুলেশন, তারা যাতে কন্ট্রিবিউট করতে পারে। একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির যে লিঙ্কেজ, যে কোলাবোরেশন, সেই জায়গাটা কিন্তু, এবং স্টেমের কথা আমরা বলি যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, এই শিক্ষাটা সারা পৃথিবীতে কিন্তু এখন স্টেমের কথা বলা হচ্ছে। আমাদেরকেও কিন্তু সেই জায়গাটা কিন্তু ফোকাস করতে হবে, রাদার যে ঢালাওভাবে শুধু আমরা যাতে গ্র্যাজুয়েট তৈরি না করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এসে স্টুডিওতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbt.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।